নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। অ্যাকচুয়ালি আজকে যেই আমরা কোয়েশ্চেন সিরিজটা করব সেটা হলো যে 20 কোয়েশ্চেনের যে সিরিজ আমরা চালাচ্ছি, সেখানে আগে একটা ভিডিওর মধ্যে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলেতে গেলে আপনারা পেয়ে যাবেন, এখানে একটা থাম্বনেইলে লেখা আছে বেস্ট 20 কোয়েশ্চেন ইউনিট নাম্বার 5। অ্যাকচুয়ালি সেখানে বেস্ট 20 কোয়েশ্চেন থাম্বনেইলে লেখা হয়েছিল, কিন্তু ডিউ টু সাম রিজন আমরা 15 কোয়েশ্চেন পর্যন্তই করেছিলাম। অ্যাকচুয়ালি এই যে সিরিজটার মধ্যে আমি 35 কোয়েশ্চেন রেখেছি মেনলি ইউনিট নাম্বার 5 থেকে, এবং এই যে 35 কোয়েশ্চেন মেনলি ফোকাস করা হচ্ছে ওয়েস্টার্ন থিঙ্কারগুলোর উপরে। ইউনিট নাম্বার 5-এ যদি আপনারা যান, সেখানে ইন্ডিয়ান থিঙ্কারও পেয়ে যাবেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন থিঙ্কারও পেয়ে যাবেন। আর মেনলি দিস 20, দ্যাট মিনস 35 কোয়েশ্চেন টোটালি ডিল উইথ দ্য ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। সো এর আগের একটা ভিডিওর মধ্যে আমি 15 কোয়েশ্চেন পর্যন্ত করেছি, আজকে আমি 16 কোয়েশ্চেন থেকে শুরু করব। ইভেন আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে সিরিজটা চালাচ্ছিলাম সেটা অলরেডি 2টা প্রিভিয়াস ইয়ার শেষ করেছিলাম আমরা। 2018 থেকে আগামীকাল থেকে শুরু করব। আই এম ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি যে আমি লাস্ট কিছুদিন কন্টিনিউয়াসলি ভিডিও করতে পারছি না ডিউ টু সাম রিজন। সো আমাদের পেইড কোর্সেরও ক্লাস কন্টিনিউয়াসলি হচ্ছে, এই একটা প্রেশার অ্যাজ ওয়েল এস মেনি আদার ইস্যুস অলসো দেয়ার। সো এই কারণে আমরা এটাকে কন্টিনিউয়াসলি রেগুলারলি করতে পারছি না, কিন্তু আমার দিক থেকে আমি বেস্ট ট্রাই করছি যে এটা রেগুলার কন্টিনিউটি রাখা। ইভেন আমি 2018 এবং 2022 এই 2টা ইয়ারের কোয়েশ্চেনকে আমি এক্সপ্লেনেশন সহ কমপ্লিট করব, এটাও আপনাদেরকে শিওর আমি বলছি। তার পাশাপাশি যে 20 কোয়েশ্চেন অ্যাজ ওয়েল এস আমাদের যে রিকোয়েস্ট ছিল অ্যাকচুয়ালি সিজিএ কন্ট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, এই ভিডিওটা বানানোর পরে যখন আমরা ভিডিওটা চেক করতে গেলাম, দেখলাম যে ভিডিওটার অনেকগুলো জায়গাতে সেটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি আসছে না, সাউন্ড ভালো বুঝেছে। আমি জানি না এক্স্যাক্টলি রিজন কী, এবং তার পরবর্তীতে এটাই তার পরবর্তী ভিডিও। আজকেও যে এক্স্যাক্টলি প্রপার ওয়েতে কি চলবে না আমার ঠিক বুঝতে পারছি না, ডিউ টু সাম রিজন যে মোবাইলের ফাংশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে। সো এই কারণে কিছু ইস্যু ফেস হচ্ছে। সো এইগুলো আমি ওভারকাম করে আমি ট্রাই করবো যে কন্টিনিউ রাখার জন্য। চলুন আমরা আজকের ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 16 থেকে আমরা শুরু করব। 16 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, মিলস হাম প্রিন্সিপাল অ্যালাউস লিবার্টি আনটিল, অর্থাৎ মিলের হাম প্রিন্সিপাল স্বাধীনতাকে অনুমোদন করে যতক্ষণ না, অর্থাৎ জানতে চাইছে কতক্ষণ পর্যন্ত মিল একটা ব্যক্তির স্বাধীনতাকে অনুমোদন করছে বা পারমিশন দিচ্ছে। সো এই কনসেপ্টটা আপনাকে বোঝার জন্য আপনি যদি যে হাম প্রিন্সিপাল যে কনসেপ্টটা যদি আপনি যদি বুঝেন, তাহলে আপনার কাছে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে, এটার আনসারটা আপনি ইজিলি পেয়ে যাবেন। এই হাম প্রিন্সিপালটা, আমি রাইট আনসারটা বলার আগে হাম প্রিন্সিপাল সম্পর্কে কিছু এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দিতে চাই। হাম প্রিন্সিপাল মেনলি যে হিউম্যান লিবার্টিটাকে যে 2টা সেকশনে ডিস্টিংগুইশড করেছে, ভাগ করেছে। একটা হলো সেলফ রিগার্ডিং, একটা হলো সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং। ওকে, সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং, এই 2টি ভাগে ডিস্টিংশন করেছে যে লিবার্টির থেকে, সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং। সো এখানে বলছে একটা ব্যক্তির যে স্বাধীনতা অনুমোদন কতক্ষণ পর্যন্ত করা যাবে বা কতটুক পর্যন্ত, অ্যালাউস লিবার্টি আনটিল। সো কতক্ষণ পর্যন্ত করা যাবে, এটার আমি রাইট আনসারের পরে আমি এটার এক্সপ্লেনেশন আরও ডিপলি এক্সপ্লেনেশন আপনাদের কাছে করব। রাইট আনসার হবে কি, ইট হার্মস আদার, এটি অন্যকে ক্ষতি করে, অর্থাৎ ইট হার্মস আদার, দিস ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ কোনো একটা ব্যক্তির লিবার্টিকে ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করা যাবে যতক্ষণ পর্যন্ত না এটা অন্য কাউকে হার্মস করছে না। যখনই ইট হার্মস আদার, তখন সেই লিবার্টিটাকে রেস্ট্রিকশন করা হবে, অর্থাৎ লিবার্টিটাকে আপনার কন্ট্রোল করা হবে। সিম্পলি সেলফ রিগার্ডিং যদি আপনি যদি কনসেপ্টটা যদি বুঝেন এবং আদার রিগার্ডিং কনসেপ্টটা যদি বুঝেন, আই থিঙ্ক ইট উইল বি মোর ক্লিয়ার। সেলফ রিগার্ডিংয়ে বলছে যে কোনো একজন ব্যক্তি চাইলে তার যা ইচ্ছা তাই করতে পারবে, বাট কতক্ষণ পর্যন্ত করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার যে অ্যাক্টিভিটি এটা অন্য কাউকে যদি কোনো ধরনের এফেক্ট বা ক্ষতি না করে। যখন থেকে আপনার কোনো অ্যাক্টিভিটি কোনো আদার ব্যক্তিকে এফেক্ট করছে, অন্য কোনো ব্যক্তিকে এফেক্ট করছে, তখন স্টেট বা কোনো অথরিটি সেটাকে কন্ট্রোল করার অধিকার থাকবে।
আশা করি এই যে হাম প্রিন্সিপাল সেখানে মেনলি দুইটা জিনিসের মধ্যে ডিস্টিংগুইশড করা হয়েছে, ভাগ করা হয়েছে, একটা হলো সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং। সিম্পল। সেলফ রিগার্ডিং কী বলছে যে একটা ব্যক্তি দে ক্যান ডু এনিথিং হোয়াট দে ওয়ান্ট, তারা কী চায় এটা করতে পারবে, এটাকে বলবো আমরা সেলফ রিগার্ডিং। ওকে, যেটা অন্যকে কোনোভাবে এফেক্ট করছে না, ব্যক্তি তার অ্যাকর্ডিং টু দেয়ার উইশেস দে আর ডুইং। বাট যখন ব্যক্তির কোনো অ্যাক্টিভিটি, কোনো ব্যক্তির কোনো যখন অ্যাক্টিভিটি, ওকে, অ্যাক্টিভিটি, কোনো ব্যক্তির যখন কোনো অ্যাক্টিভিটি অন্য কোনো ব্যক্তিকে, আদার কোনো পার্সনকে এফেক্ট করবে, তখন স্টেটের কাছে সেটা পাওয়ার থাকবে বা অথরিটির কাছে পাওয়ার থাকবে তার লিমিটেশন, দ্যাট মিনস তার ফ্রিডমটাকে লিমিট করা, তার ফ্রিডমটাকে লিমিট করা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, তো এখানে কি বলছে, কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে অ্যাফেক্ট করছে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার লিবার্টি এনজয় করতে পারবেন, দ্যাট মিনস সেলফ রিগার্ডিং। দ্যাট মিনস যখন আপনার কোনো অ্যাক্টিভিটি অন্য কোনো ব্যক্তিকে অ্যাফেক্ট করা শুরু করেছে, দেন ইট উইল বি রিস্ট্রিক্টেড বাই দ্য অথরিটি, এটা অথরিটির দ্বারা কন্ট্রোল করা হবে। যেটা বলছে কি, যদি আপনার কোনো অ্যাক্টিভিটি আধার কোনো ব্যক্তিকে যদি এফেক্ট করে তখন স্টেট কন্ট্রোল করবে। আর সেলফ রিগার্ডিং দ্যাট মিনস ইউ ক্যান ডু টিল অ্যাফেক্টিং দ্য আদার, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাক্টিভিটি অন্য কাউকে কোনো এফেক্ট করছে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার লিবার্টি এনজয় করতে পারবেন, বাট যখন অন্য কাউকে এফেক্ট করবে তখন এটা রিস্ট্রিক্টেড হবে। সো রাইট অ্যান্সার ইজ দ্যাট অপশন নাম্বার এ। আর ডাইরেক্ট এক্সামে কোয়েশ্চেন আসে কি জানেন, হার্ম প্রিন্সিপাল কে দিয়েছে, সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং কনসেপ্ট কে দিয়েছে। সো এক্সামে ডাইরেক্ট এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে সিম্পল ওয়েতে। আমি মিল সম্পর্কে আমি অনেক দিন বলেছি, আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও দেখেন, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ টোল্ড মেনি টাইম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মিল, বিকজ মিল একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা আপনার এক্সামে 100% আপনি কোয়েশ্চেন পাবেন, 100% ইউ উইল গেট দ্য কোয়েশ্চেন ফ্রম দিস টপিক মিল। আইদার হিজ বুক থেকে কোয়েশ্চেন আসতে পারে, আইদার হিজ কনসেপ্ট অফ ইউটিলিটারিয়ানিজম, বিকজ আমরা যদি দেখি এই যে ব্যানথামের ইউটিলিটারিজম কনসেপ্টটাকে মিল ক্রিটিসাইজ করেছেন, মিলের কনসেপ্ট অফ ফ্রিডম, লিবার্টি, হার্মস প্রিন্সিপাল, মিলের কনসেপ্ট অফ ফ্রিডম, অ্যান্ড মিলের যে বই সাবজেকশন অফ উইমেন, লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম, দিস অল আর দ্য ইম্পর্টেন্ট বুক উইথ ইয়ার অলসো, ইয়ার এগুলো সবগুলো ইম্পর্টেন্ট বুক। সো আপনারা মিল থেকে এই জিনিসগুলো 100% এনশিওর করে যাবেন, ভালোভাবে পড়ে যাবেন। ওকে, ইভেন সেকেন্ড কোয়েশ্চেন যদি দেখি, দ্যাট মিনস 17 নাম্বার কোয়েশ্চেন, এখানে 70 নাম্বার কোয়েশ্চেন যে আমাদের এখানে যে আমি রেখেছি এর মধ্যে যদি দেখি, এখানে হ্যাগেলও আমাদের সিলেবাসের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সো হ্যাগেল রিগার্ডেড দ্য স্টেট অ্যাজ, অর্থাৎ হ্যাগেল রাষ্ট্রকে বিবেচনা করেছেন, কি বলে তিনি হ্যাগেল রাষ্ট্রকে বিবেচনা করেছেন, অপশন কি আছে, মার্চ অফ গড, ইনস্টলমেন্ট অফ এক্সপ্লয়টেশন, কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশন অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন। দেখুন, এই যে ইনস্টলমেন্ট অফ এক্সপ্লয়টেশন, এটা স্টেটকে কে বলেছে, দেখুন অপশনের থ্রুতেও কিন্তু আমরা অনেকগুলো জিনিসকে অ্যানালাইসিস করতে পারি, অপশনের থ্রুতেও কিন্তু আমরা অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে পারি। কে বলেছেন স্টেট ইজ দ্য ইনস্টলমেন্ট অফ এক্সপ্লয়টেশন, এটা বলেছেন মার্কস, কারণ মার্কস স্টেটের স্টাবলিশমেন্টের এগেনস্টে ছিল। তিনি স্টেটকে কী মনে করতেন, স্টেট ইজ দ্য এক্সপ্লয়টেশন অ্যাসপেক্ট, অর্থাৎ ইনস্টলমেন্ট অফ এক্সপ্লয়টেশন বলা হয় স্টেটকে অ্যাকর্ডিং টু মার্কস তিনি বলেছেন স্টেট হলো একটা শোষণের যন্ত্র, যেখানে স্টেট শুধুমাত্র কাদের হয়ে কাজ করছে, ক্যাপিটালিস্ট গ্রুপের হয়ে কাজ করছে, ক্যাপিটালিস্ট গ্রুপের ইন্টারেস্টকে ফুলফিল করছে। অনলি দ্য স্টেট ফুলফিল দ্য ইন্টারেস্ট অফ ক্যাপিটালিস্ট গ্রুপ, দে আর নট এক্স্যাক্টলি কমিটেড টুয়ার্ডস দ্য ওয়ার্কার ক্লাস। ওকে, সো এই কথাটা কে বলেছেন, ইনস্টলমেন্ট অফ স্টেট বলেছেন মার্কস। দেন কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশন, স্টেটকে কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশন কে বলেছেন, আমরা হবস, লক, রুসো, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির যেসব থিঙ্কাররা আছে তাদেরকে আমরা বলতে পারি, যেটা কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশন। আর এখানে বলছেন হ্যাগেল কি বলছেন, হ্যাগেল বলছেন স্টেট ইজ দ্য মার্চ অফ গড, ওকে, মার্চ অফ আর্থ, মার্চ অফ আর্থ, অর্থাৎ পৃথিবী ঈশ্বরের অগ্রযাত্রা, কে বলেছেন, হ্যাগেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কার ইন আওয়ার সিলেবাস। সো আপনারা হ্যাগেলের থেকে যে হ্যাগেলের যে বইগুলো আছে এগুলো ভালোভাবে আপনারা করে যাবেন। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। দেন হ্যাগেল না একজন আইডিয়ালিস্ট থিঙ্কার, তার কাছে আইডিয়ার ইম্পর্টেন্স অনেক বেশি কম্পেয়ার টু দ্য ম্যাটেরিয়ালস। ওকে,
হ্যাগেল তিনি মনে করেন যে স্টেটকে তিনি যেভাবে দেখেন, স্টেট ইজ দ্য হায়েস্ট ইম্বডিমেন্ট অফ রিজন অ্যান্ড স্পিরিট, অর্থাৎ স্টেটকে তিনি ওয়ান কাইন্ড অফ গডের সাথে তুলনা করেন, অর্থাৎ ইট ইজ দ্য সুপ্রিম। স্টেট কি সবার উপরে, অ্যাকর্ডিং টু হ্যাগেল স্টেট ইজ দ্য সুপ্রিম, ইভেন স্টেট যাই করে ইট ইজ গুড ওয়ান কাইন্ড অফ, যেটা তিনি বলেছেন স্টেট ইজ দ্য হায়েস্ট embodiment of reason and spirit, okay, and it is also described as a, that means Hegel also described state as the march of God on earth, ঠিক আছে। এবং স্টেটকে তিনি হ্যাগেল আমি যদি দেখি, তিনি স্টেটকে এথিক্যাল ভাবেন, রেশনাল মনে করেন, রেশনাল মানে তার্কিকভাবে স্টেট ইজ সুপ্রিম। So these all are the importance aspect, okay, I think it's clear. সো কোয়েশ্চেন নাম্বার 17, আপনারা হ্যাগেল থেকে এইসব জিনিসগুলো ভালোভাবে পড়ে যাবেন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 18 দিকে মুভ করছি। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, হ্যাগেলস ডায়ালেকটিক্যাল ম্যাথডস ইনভলভস, হ্যাগেলের দ্বান্দ্বিক পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে সিম্পল ব্যাপার, থেসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস। এই যে থেসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস, তিনি বলেছেন যে সোসাইটি যে ইনভলভমেন্টের যে ডায়ালেকটিক্যাল প্রসেস, সেটা কিসের থেকে শুরু হয়, থেসিস থেকে শুরু হয়। থেসিস থেকে এটা কিসে যায়, অ্যান্টিথেসিস যায়। অ্যান্টিথেসিসকে দেন আবার পুনরায় কিসেতে যায়, সিনথেসিসে যায়, ওকে। সো এটা মনে রাখবেন, থেসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস, অর্থাৎ তিনি একটা সোসাইটিকে ইনভলভের ক্ষেত্রে, স্টেটের ইনভলভনেসের ক্ষেত্রে তিনি বলেছেন প্রথম কী হবে, ফ্যামিলি, ফ্যামিলির পরে সোসাইটি, তারপরে স্টেট। দ্যাট মিনস আমি যদি বলি ফ্যামিলি, সোসাইটি, তারপরে স্টেট, ওকে, সরি স্টেট, এটাকে তিনি থেসিস, এটাকে তিনি অ্যান্টিথেসিস বলেছেন, এটাকে তিনি সিনথেসিস বলেছেন ইনভলভমেন্টের ক্ষেত্রে সোসাইটির, ওকে। অর্থাৎ কয়েকটা ফ্যামিলি মিলে কি তৈরি হয়, একটা সোসাইটি তৈরি হয়, একটা সোসাইটি তারপর একটা স্টেট তৈরি হয়। সেমভাবে তিনি অর্গানিক, ইনঅর্গানিক, দেন তারপর হিউম্যান, সো এইভাবে তিনি এক্সপ্লেন করেছেন যে সোসাইটির যে ইনভলভমেন্ট ডায়ালেকটিক্যাল প্রসেসে কীভাবে সোসাইটি আগে, দ্যাট মিনস লাইক কন্টিনিউয়াসলি হয়, যে এটা তিনি বলেছেন থেসিস, অ্যান্টিথেসিস অ্যান্ড সিনথেসিস, ওকে। দেন কোয়েশ্চেন নাম্বার 19 দিকে আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 19 কী বলছে, টি.এইচ. গ্রিন ক্রিটিসাইজ দ্য ক্লাসিক্যাল লিবারেলিজম বিকজ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা লিবারেলিজম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, এভরি ওয়ান্স নো অ্যাবাউট দ্য লিবারেলিজম এক্স্যাক্টলি ইমার্জ, আমরা যদি বলি প্রথম we are just discussing about the liberalism, then we will try to understand the classical liberalism, modern liberalism, then we have libertarianism, then new liberalism. These all are the parts of liberalism, okay. So simply যদি বলি, এই যে লিবারেলিজম বা উদারবাদ, ওকে, উদারবাদ, এই যে উদারবাদ কনসেপ্টটা মেইনলি 17th সেঞ্চুরির দিকে আপনার ইমার্জ হয়েছে, ওকে। 17th সেঞ্চুরির দিকে আপনার উদারবাদ যে কনসেপ্টটা ইমার্জ হয়েছে। ইভেন উদারবাদের ফাদার কাকে বলি, লককে আমরা বলি উদারবাদের ফাদার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। জন লককে আমরা বলি ফাদার অফ লিবারেলিজম। এই যে উদারবাদ যে ইমার্জ হয়েছে, উদারবাদ ইমার্জ হওয়ার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ দেখুন সোসাইটির মধ্যে যখন কোনো একটা ইস্যু নতুনভাবে, যখন কোনো একটা আইডিওলজির ইনভলভ হবে, কোনো একটা বিচারধারার ইমার্জ হবে না, সো অলওয়েজ একটা জিনিস রিমেম্বার, একটা জিনিস মনে রাখবেন, কোনো না কোনো কিছু প্রবলেম থেকে নতুন একটা আইডিয়ার ইমার্জ হয়। সো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো প্রবলেম মে বি দেয়ার, দ্যাটস দ্য রিজন দ্য নিউ কনসেপ্ট অর নিউ আইডিওলজি অর নিউ বিচারধারা ইমার্জ, নতুন একটা বিচারধারা শুরু হয়। যদি আমি বলি 17th সেঞ্চুরিতে দ্য লিবারেলিজম ওয়াজ ইমার্জ, এর যে আগের যে সোসাইটিটা যে ছিল, দ্যাট মিনস লিবারেলিজম ইমার্জ হওয়ার আগে এই সোসাইটিটার মধ্যে মেনলি যেসব কিছু ডোমিনেন্স আসলো, সেটা আসলো কি, মোনার্কির ডোমিনেন্স ছিল, মিনস ইউ ক্যান সে দ্যাট কিংশিপ। দেন ফিউডাল সোসাইটির ডোমিনেন্স আসলো, দ্যাট মিনস সামন্তবাদী সোসাইটি, ওকে। দেন দেয়ার ওয়াজ চার্চের ডোমিনেন্স ছিল। সো এই যে আপনি যে এখানে যদি এই সোসাইটিটা দেখেন, দ্যাট মিনস লিবারেলিজম ইমার্জ হওয়ার আগের সোসাইটিটার কথা বলছি। আর রিজন ইজ দ্যাট আপনার কনসেপচুয়াল ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে ডেভেলপ করতে হবে যে লিবারেলিজম, আই থিঙ্ক মোস্ট অফ দ্য নো অ্যাবাউট দ্যাট
এক্স্যাক্টলি লিবারালিজম মানে কি, বাট লিবারালিজম কেন এসেছে, দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়াই ইট ওয়াজ ইমার্জ, এটা কেন ইমার্জ হয়েছে, রিজন ইজ দ্যাট এই যে লিবারালিজম 17th সেঞ্চুরিতে আসার আগে দ্য ইউরোপিয়ান সোসাইটি ওয়াজ টোটালি কন্ট্রোল বাই দ্য মোনার্কিক্যাল সিস্টেম, ফিউডাল সিস্টেম অ্যান্ড চার্চ সিস্টেম। আপনি যদি দেখেন এই যে সিস্টেমগুলা, মোনার্কিক্যাল সিস্টেম, ফিউডাল সিস্টেম, চার্চ সিস্টেম, এগুলাতে কোনো ব্যক্তির আর কি ফ্রিডম ছিল? ইজ দেয়ার এনি কাইন্ড অফ ফ্রিডম ফর কমন পিপল? এখানে কোনো কমন পিপলের জন্য কি কোনো ফ্রিডম ছিল? না, কারণ বিকজ কিংশিপ, মোনার্কি, ফিউডাল, চার্চ, দ্য মেনলি দেয়ার ওয়াজ নো এনি ফ্রিডম ফর কমন পিপল। সো এই যখন মানুষ এই প্রবলেমগুলো ফেস করছে, সো প্রত্যেকটা মানুষ চাইছে একটা কি এমন একটা বিচারধারা যেখানে এক্স্যাক্টলি এই যে যেখানে এই সিস্টেমে যেখানে এই জিনিসগুলো মিসিং, দ্যাট মিনস রাইট টু স্পিচ, রিলিজিয়ন, হ্যাঁ, দেন ইউ ক্যান সে দ্যাট লাইক ফ্রিডম, লিবার্টি, ডেমোক্রেসি, এই সবগুলোর এখানে কী ছিল? অভাব ছিল, কমতি ছিল। সো এই কমতি থাকার কারণে মানুষ একটা নতুন বিচারধারার দিকে অগ্রসর হলো, যেটাকে আমরা বলছি উদারবাদ। এই জায়গাত এই যে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, এখানে কি মোনার্কিক্যাল সিস্টেম, ফিউডাল সিস্টেম অর লাইক চার্চ সিস্টেম, এগুলোতে না লিবার্টির অভাব ছিল, ফ্রিডমের অভাব ছিল, ডেমোক্রেটিক্যাল সোসাইটির অভাব ছিল। সো এই জিনিসগুলোকে ট্যাকেল করার জন্য এই সোসাইটির মধ্যেই সবগুলো জিনিসকে অ্যাডপ্ট করা হয়েছে। আমরা যদি সিম্পলি যদি বেসিকলি যদি বলি দ্য লিবারেলিজম, এই লিবারেলিজম মিনস হোয়াট? লিবারেলিজম মিনস ইন্ডিভিজুয়ালি সুপ্রিম। এই যে এই সোসাইটির মধ্যে ইন্ডিভিজুয়ালের কোনো ইম্পর্টেন্স ছিল না, দ্য মেনলি মোনার্কি, ফিউডাল সোসাইটি, চার্চের ডোমিনেশন ছিল ইউরোপ ওই সময়। সো এই প্রবলেমগুলোর কারণে যখন উদারবাদী চিন্তাভাবনার ইমার্জ হলো, তারা ফার্স্ট যে জিনিসটাকে অ্যাডপ্ট করে সেটা হলো এই যে উদারবাদ বা লিবারেলিজমের যে ফার্স্ট জিনিসটার উপর তারা যে অ্যাডপ্ট করে, এটা হলো ব্যক্তির ফ্রিডম, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতার উপর তারা সবচেয়ে বেশি জোর দেয়। ফার্স্ট মেন ইম্পর্টেন্ট থিং, তারা ডেমোক্রেসির উপর সবচেয়ে বেশি জোর দেয়। তারা ইউ ক্যান সে দ্যাট কনস্টিটিউশনালিজমের উপর সবচেয়ে বেশি জোর দেয়, কারণ এর আগের সোসাইটির মধ্যে মোনার্কিক্যাল সিস্টেম, ফিউডাল সিস্টেম, দেয়ার ওয়াজ নো এনি সাচ কাইন্ড অফ কনস্টিটিউশন, রুলস রেগুলেশন। তারা রুলস রেগুলেশনের উপর জোর দেয়, দ্যাট মিনস লাইক এভরি ওয়ানস ট্রিটেড ইকুয়ালি, ইকুয়াল অন দ্য বেসিস অফ ল, দ্যাট মিনস লয়ের বেসিসে সব কিছু চলবে। সো এইসব জিনিসগুলোর উপর লিবারেলিজম মেনলি ফোকাস করে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার লিবারেলিজম জিনিসটা কি। লিবারেলিজম অ্যাকচুয়ালি লিবারেলিজম ইজ লিবার্টি ওয়ার্ড থেকে এটা আসে, ওকে, লিবার্টি মিনস স্বাধীনতা, ওকে। অ্যান্ড কোয়েশ্চেনটা দেখুন, আমি অনেকটা আলোচনা করে নিলাম লিবারেলিজম সম্পর্কে। এরকমভাবে যদি বলি লিবারেলিজম এরকম 3-4টা টাইপস আছে। এর মধ্যে ফার্স্ট যে টাইপটা হলো ক্লাসিক্যাল, ওকে, ক্লাসিক্যাল লিবারেলিজম, দেন মডার্ন লিবারেলিজম, then you can say that libertarianism পুরা লিখছি না, এলটি লিখছি, লিবারেটারিয়ানিজম, দ্য নিউ লিবারেলিজম, ইউ ক্যান সে দ্যাট নিউ লিবারেলিজম, ওকে। এই যে ক্লাসিক্যাল লিবারেলিজম, ফাইন। সো এখানে বলছে যে ক্লাসিক্যাল লিবারেলিজমকে আমরা কি বলি? ক্লাসিক্যাল লিবারেলিজমকে আমরা আরেকটা জিনিস বলি হলো নেগেটিভ লিবার্টি, নেগেটিভ। আর আমরা মডার্ন লিবার্টিকে যেটা বলছি, মডার্ন লিবার্টি, এটাকে আমরা বলি পজিটিভ লিবার্টি। এগুলো আপনারা মনে রাখবেন, পজিটিভ লিবার্টি কি, নেগেটিভ লিবার্টি কি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। আই থিঙ্ক আপনারা যেখান থেকে পড়ছেন বা লাইক থ্রু উইচ প্রসেস ইউ আর স্টার্টিং, সো আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ পজিটিভ, হোয়াট ইজ দ্য মিনিং অফ পজিটিভ লিবার্টি, নেগেটিভ লিবার্টি, হ্যাঁ, দেন ক্লাসিক্যাল লিবারেলিজম, দেন মডার্ন লিবারেলিজম, এগুলো আশা করি আপনারা এগুলো জানেন, ঠিক। দেন ক্লাসিক্যাল লিবারেলিজমে যেখানে এক্সট্রিম লেভেল অফ ফ্রিডমের কথা বলছে, যেখানে স্টেটের কন্ট্রোল বা স্টেটের ইম্পর্টেন্সকে কী বলছে, তারা একেবারে মিনিমাম লেস করে দিয়েছে, ঠিক। সো এই যে হলো আপনার ক্লাসিক্যাল লিবারেলিজমের ফিচার্স, ওকে। মডার্ন লিবারেলিজম কী বলছে? মডার্ন লিবারেলিজম বলছে কি, দ্য স্টেটের ইম্পর্টেন্সটা তারা একটু ইম্পর্টেন্স করলো, স্টেটকে কী হওয়ার জন্য কী হওয়ার উপর জোর দিয়েছে তারা, দ্যাট মিনস ওয়েলফেয়ার, ওকে, ওয়েলফেয়ার স্টেটের উপর তারা জোর দেয়, দ্যাট মিনস মডার্ন লিবারেলিজম। সো আই থিঙ্ক এগুলো আপনারা পড়েছেন, আমি জাস্ট একটু করে আপনাদেরকে রিভিশন করার ট্রাই করছি। সো এখানে এবার ডাইরেক্ট আমরা অনেকটা আলোচনা করলাম, আমরা ডাইরেক্ট এবার আনসারের দিকে দেখছি। টিএস গ্রিন ক্রিটিসাইজ দ্য ক্লাসিক্যাল লিবারেলিজম বিকজ, কেন টিএস গ্রিন কি? টিএস গ্রিন মেনলি সাপোর্টার অফ মডার্ন লিবারেলিজম। মনে রাখবেন, টিএস গ্রিন ইজ দ্য সাপোর্টার অফ মডার্ন লিবারেলিজম, অর্থাৎ আধুনিক উদারবাদের একজন সাপোর্টার হলেন টিএস গ্রিন ক্রিটিসাইজ দ্য ক্লাসিক্যাল লিবারেলিজম বিকজ
It ignored the moral development, it support the monarchy, obviously. Never ever support the classical liberalism monarchy, because ক্লাসিক্যাল লিবারালিজম ইমার্জ হয়েছে মোনার্কির এগেনস্টে, এটা তো জীবনও করবে না তারা। ডিনাই দ্য ন্যাচারাল রাইট, ন্যাচারাল রাইট এটাও তো কোনো সময় আনসার হবে না, কারণ এই যে ন্যাচারাল রাইট কথা কে বলেছেন, লক ন্যাচারাল রাইটের কথা বলেছেন। মেনলি হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ অর ফাদার অফ লিবারালিজম, তিনি ন্যাচারাল রাইটের কথা বলছেন, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট টু লাইফ, দিস আর দ্য থ্রি ন্যাচারাল রাইট গিভেন বাই দ্য জন লক। সো এটাও আনসার হবে না। দেন ইট ফেভার দ্য সোশ্যালিজম, এটা তো প্রশ্নে ওঠে না, তো রাইট আনসার কী হবে, দিস উইল বি দ্য রাইট আনসার। ওকে, ইট ইগনোর দ্য মোরাল ডেভেলপমেন্ট। দ্যাট মিনস যে ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট না, এটা শুধু ইন্ডিভিজুয়ালের লিবার্টির কথা তো বলেছেন, এক্সেসিভ লিবার্টির কথা বলেছেন, ইন্ডিভিজুয়াল ক্যান ডু এনিথিং হোয়াট দে ওয়ান্ট, বাট এটা কি ইন্ডিভিজুয়াল মোরাল ডেভেলপমেন্টের কথা ইগনোর করেছেন। ওকে, সো রিজন ইজ দ্যাট দ্য মডার্ন, হি ওয়াজ দ্য মডার্ন সাপোর্টার অফ মডার্ন লিবারালিজম। ওকে, টিএইচ গ্রিন এই ক্লাসিক্যাল লিবারালিজমকে ইগনোর করেছেন বা ক্রিটিসিজম করেছেন, বিকজ ইস রিজন ইজ দ্যাট দ্য ইগনোর অন মোরাল ডেভেলপমেন্ট। ওকে, অনেকটা এক্সপ্লেন করলাম কোয়েশ্চেনটাকে, আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 20 দিকে যাচ্ছে। অ্যাকর্ডিং টু গ্রিন পজিটিভ ফ্রিডম মিনস, দেখুন আমি একটু বললাম যে গ্রিন ইজ দ্য সাপোর্টার অফ মডার্ন লিবারালিজম। এর আগে আপনারা যদি ধ্যান দেন, আমি বললাম মডার্ন লিবারালিজম, মেনলি মডার্ন লিবারালিজমকে আমরা কী বলি, পজিটিভ লিবারালিজম বলি। ওকে, অ্যান্ড ক্লাসিক্যাল লিবারালিজম, ওকে জাস্ট এ মিনিট, সরি, ক্লাসিক্যাল লিবারালিজমকে আমরা বলি নেগেটিভ লিবারালিজম। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, তো এটাকে আমরা কি বলবো, মডার্ন লিবারালিজম বলবো। ওকে, মডার্ন লিবারালিজমকে আমরা পজিটিভ লিবারালিজম বলি। এখানে টিএইচ গ্রিন পজিটিভ লিবারালিজম বলতে কী বোঝানো হয়েছে, ফ্রিডম ফ্রম অল রেস্ট্রেন্টস, সব বাধা থেকে মুক্তি, ফ্রিডম ফর সেলফ রিয়েলাইজেশন, আত্মার উপলব্ধির স্বাধীনতা, এবং বাজারের স্বাধীনতা এবং শাসকের স্বাধীনতা। এটা তো হবে না, ফ্রিডম অফ রুলার, ফ্রিডম অফ মার্কেট, এই দুইটা তো আপনার অপশান থেকে ডাইরেক্ট বাদ দিতে পারেন। আপনার মোস্ট অফ দ্য টাইম এই দুইটা অপশানের মধ্যে আপনার কনফিউশন লাগতে পারে। আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি, এই যে সব ধরনের বাধা থেকে মুক্তি, এটা হলো কিসের ডেফিনেশন, এটা হলো নেগেটিভ লিবারেটির ডেফিনেশন, ক্লাসিক্যাল লিবারালিজমের ডেফিনেশন। বিকজ দেখুন, সব ধরনের বাধা থেকে মুক্তি, দেখুন আমাদের ফ্রিডম দরকার, বাট আমাদের এমনও ফ্রিডমের দরকার নেই যেখানে কোনো বাধা থাকবে না, যেখানে আমি যা ইচ্ছা তা করতে পারছি। সো এরকম ফ্রিডম অ্যাকচুয়ালি সোসাইটির জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর। দ্যাট মিনস ইট ইজ অলসো দ্য হার্মফুল ফর দ্য সোসাইটি, দিস কাইন্ড অফ ফ্রিডম, দ্যার হ্যাভ নো এনি রিস্ট্রিকশন। আপনি একটা এক্সাম্পল যদি নিই, আজকে আমার কাছে একটা বাইক আছে, ইফ আই হ্যাভ দ্য বাইক, দেন আই উইল রাইড ইন এভরিওয়্যার, যেখানে আমার যাওয়ার ইচ্ছা সেখানে যাব, যে কোনো সাইড দিয়ে যাব, যে কোনো কারোর সাইড দিয়ে যাব, যেটা দিয়ে আমার বাইক চালানোর সাইড না, যেখান দিয়ে মানুষের হাঁটার সাইড, ওই জায়গা দিয়ে চালাবো। দ্যাট মিনস যদি আমি বলি আমার ফ্রিডম আছে বাইক চালানোর, আমি যে জায়গা দিয়ে ইচ্ছে ওই জায়গা দিয়ে চালাবো, আই থিঙ্ক এটা সোসাইটির জন্য এটা হার্মফুল। সো যে ফ্রিডম ফ্রম অল দ্য রেস্ট্রিক্টস, সব বাধা থেকে মুক্তি, এটা ওয়ান কাইন্ড অফ ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। অনেক সময় এটা কিন্তু দেখতে আপনি বুঝবেন না, আপনার কাছে মনে হবে না ইটস ফাইন, ফ্রিডম ফ্রম অল কাইন্ড অফ রিজনস, দ্যাট মিনস কোনো ধরনের বাধা নেই, ইফ ইউ আর টোটালি ফ্রি টু ডুইং এনিথিং, আই থিঙ্ক ইটস লুক লাইক ভেরি গুড না, এটা শুনতে বা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে, বাট ইট ইজ নট দ্য গুড অ্যাসপেক্টস ফর দ্য সোসাইটি ইন লং টার্মস। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী সোসাইটির জন্য এটা এত একটা এফেক্টিভ না। ওকে, বাট ফ্রিডম অফ সেলফ রিয়েলাইজেশন, দিস ইজ দ্য আলটিমেট কনসেপ্ট অফ পজিটিভ লিবার্টি, যেখানে সেলফ রিয়েলাইজেশনের উপর যদি ফ্রিডম অফ সেলফ, অর্থাৎ আত্মার উপলব্ধির স্বাধীনতা। অর্থাৎ দেখেন, আপনি আত্মার উপলব্ধি কখন করতে পারবেন, যখন আপনার একটা ডিসিপ্লিন, একটা লাইফ হবে যেখানে কিছু রিস্ট্রিকশনও থাকবে, কিছু ফ্রিডমও থাকবে, দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্য অ্যাকচুয়ালি সেলফ রিয়েলাইজেশন, রাইট? সো বি নাম্বার ইজ দ্য রাইট আনসার ইন দিস কনটেক্সট। এগুলো সবগুলো কোয়েশ্চেন কিন্তু অনেকটা ভালো একটা কোয়ালিটি লেভেলের কোয়েশ্চেন, আপনারা যদি এগুলো ভালো করে যদি সলভ করেন, আই থিঙ্ক আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তার পাশাপাশি আমি আরও একটা জিনিস বলতে চাই, আমাদের 1000 কোয়েশ্চেনের একটা সিরিজ আছে, 1000 কোয়েশ্চেনের একটা বুক আছে, বুক, যেখানে আমরা 1000 কোয়েশ্চেন রেখেছি। ওকে, 1000 কোয়েশ্চেন রেখেছি পলিটিক্যাল সায়েন্সের ইউনিট ওয়াইজ
1000 কোয়েশ্চেন আছে, সেখান থেকে আপনারা যদি চান সেটাকে বাই করতে পারেন, আপনারা এই 1000 কোয়েশ্চেনকে সলভ করতে পারেন ইউনিট ওয়াইজ। আই থিঙ্ক ইট ইজ রিয়েলি হেল্পফুল ফর অল দ্য ক্যান্ডিডেট দোজ হু আর প্রিপেয়ারিং ফর STPGT পলিটিক্যাল সায়েন্স। ওকে, যারা STPGT পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন করছেন, এটা আপনাদেরকে রিয়েলি হেল্প করবে, আমার দিক থেকে আমি অ্যাটটুক শিওর। যদি আপনারা চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে পোস্টে আছে, আমি এখানেও আপনি লিখে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ 8413876289। ওকে, if you want then you can also contact through this number. Okay, দেন আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 21-এর দিকে যাচ্ছি। 21 নম্বর কোয়েশ্চেন বলছে, উইচ থিঙ্কার স লিবার্টি অ্যান্ড অথরিটি ক্যান কমপ্লিমেন্টারি নট কন্ট্রাডিক্টরি। দ্যাট মিনস বলছে কি যে লিবার্টি অ্যান্ড অথরিটি এটা কমপ্লিমেন্টারি বাট নট কন্ট্রাডিক্টরি। ওকে, দেখুন কোন চিন্তাবিদ স্বাধীনতা এবং কর্তব্যকে পরিপূরক এবং বৈপরীত্যের নয়, অর্থাৎ কন্ট্রাডিক্টরি নয় বলেছেন। রাইট অ্যান্সার বলছি সিম্পলি, এটা একটা স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন, এটা হলো TH গ্রিন। দেখুন এই স্টেটমেন্টের মধ্যে একটা পজিটিভনেস আপনি দেখতে পাবেন। দেখেন যেখানে লিবার্টি আর অথরিটিটাকে একটা কমপ্লিমেন্টারি বলেছেন। দেখেন লিবার্টি আর অথরিটি, দ্যাট মিনস যার কাছে অথরিটি আছে তার কাছে লিবার্টি আছে। সো এটা কি, এটা আপনার এমন না যে এটা একজনের থেকে, দ্যাট মিনস এটার থেকে একটা সেপারেট, যেটা একটা আর একটাকে কী করছে, কমপ্লিমেন্টারি, ঠিক আছে, একটার পরিপূরক, এটা আরেকটার অপোজিট না, ঠিক কন্ট্রাডিক্টরি না, ইট ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ পরিপূরক, একটা আরেকটাকে কী করছে, ওয়ান কাইন্ড অফ কন্ট্রিবিউট করছে বা কমপ্লিমেন্টারি। ওকে, সো রাইট অ্যান্সার ইজ TH গ্রিন। ওকে, 21 নম্বর কোয়েশ্চেন, রাইট অ্যান্সার ইজ TH গ্রিন। দেন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখানে যতগুলো কোয়েশ্চেন আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কোয়েশ্চেন। আই থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল আপনারা যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করেন। প্ল্যাটোস কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড ওয়াইফ ওয়াজ লিমিটেড টু, অর্থাৎ প্ল্যাটোর সম্পত্তি এবং পরিবারের কমিউনিজম প্রযোজ্য ছিল, কাদের জন্য প্রযোজ্য অ্যাকচুয়ালি বলছে আর কি, ঠিক আছে, অল সিটিজেনের জন্য, গার্জিয়ানের জন্য, রুলারের জন্য, ফার্মারের জন্য, স্লেভারের জন্য। সো আপনারা প্ল্যাটোর কমিউনিজমকে আপনারা ভালোভাবে একটু বুঝতে হবে। প্ল্যাটোর কমিউনিজম এটা মার্কসের যে কমিউনিজম এটার থেকে আলাদা। আমরা মার্কসের একটা কমিউনিজমের কনসেপ্ট আমরা নর্মালি পড়ে থাকি, বাট ইটস নট দ্য সেম, টোটালি আলাদা। আমরা জানি প্ল্যাটো সোসাইটিটাকে যে অন দ্য ডিপেন্ড অন সোল থিওরি, আপনারা সবাই পড়েছেন প্ল্যাটোর সোল থিওরি। দেন অন দ্য বেসিস অফ সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট। আমি যদি ভুল যদি না করি, আশা করি যারা এই কনসেপ্টগুলো পড়েছেন বা আমাদের এই কোয়েশ্চেনও যদি আপনারা যদি সলভ করেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোর মধ্যে আমি এগুলো আপনাদের করিয়েছি বা আমি আপনাদের এইগুলো এক্সপ্লেন করেছি যে অ্যাকচুয়ালি যে সোল থিওরিটা আমি এক্সপ্লেন করেছি এক্স্যাক্টলি, যে আমার এক্স্যাক্টলি মনে নেই কোন কোয়েশ্চেনের মধ্যে করেছি, বাট ইয়েস আই ওয়াজ অলসো ডিসকাস অ্যাবাউট দিস কনসেপ্ট সোল থিওরি। অর্থাৎ অন দ্য বেসিস অফ সোল সোসাইটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট অ্যাকর্ডিং টু প্ল্যাটো। ওকে, প্ল্যাটো তিনি সোসাইটিকে 3টে ভাগে ভাগ করেন। একটা হলো কী হবে, অন দ্য বেসিস অফ যাদের মধ্যে কী থাকবে, ওয়ান কাইন্ড অফ নলেজ থাকবে, দ্যাট মিনস কিং, দেন কারেজ থাকবে, অ্যাপেটাইট থাকবে, যাদের মধ্যে কারেজ থাকবে তারা সোলজার হবে, কিং হবে, সোলজার হবে অ্যান্ড প্রডিউসার হবে। ওকে, এর মধ্যে এই যে কমিউনিজম থিওরি, জাস্ট কমিউনিজম থিওরি কার জন্য লিমিটেড ছিল, এই যে 3টা ক্লাস যে তিনি সোসাইটিকে ভাগ করেছেন, একটা কিং, ফিলসফার কিং বলতে পারি আমরা, একটা পার্ট, 2 নম্বরে সোলজার, 3 নম্বরে যদি বলি প্রডিউসার। ওকে, ওকে, এই যে 3টা ভাগে যে সোসাইটিকে ভাগ করেছেন, এখানে মেনলি কাদের জন্য এই কমিউনিজম থিওরি। সো দ্য কমিউনিজম থিওরি অনলি ফর দিস 2 ক্লাস। এই যে সাম্যবাদী যে চিন্তাভাবনা বা সাম্যবাদী কমিউনিজম অফ ওয়াইফ অ্যান্ড প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি। ওকে, এই যে 2টা কমিউনিজমের টাইপ আপনাদের নেক্সট এক্সামে আসতে পারে। প্ল্যাটো হাউ মেনি টাইপস অফ কমিউনিজম মেনশন, প্ল্যাটো 2টা টাইপের কমিউনিজমের কথা বলেছেন, কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ ইভেন ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য গার্জিয়ান। এই 2টা ক্লাসকে তিনি কি বলছেন, গার্জিয়ান ক্লাস বলছেন। অ্যাকচুয়ালি লেখাটা ভালো ক্লিনভাবে বুঝাচ্ছেন, GUARDIAN। ওকে, গার্জিয়ান ক্লাস বলছে হচ্ছেন কাদেরকে, ফিলসফার কিং অ্যান্ড সোলজার। অর্থাৎ এই যে 2টা
সোসাইটি যে তিনটা টাইপের, এদেরকে কমিউনিজম অফ থিওরির মধ্যে নেই। তারা প্রডিউসার ক্লাস বা ফার্মার, তারা দে আর নট দ্য পার্ট অফ কমিউনিজম থিওরি। ওকে, কমিউনিজম থিওরি মেনলি টু টাইপস, কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ফ্যামিলি। দ্যাট মিনস এই যে গার্জিয়ান ক্লাস, ফিলোসোফার, কিং অ্যান্ড সোলজার, তাদের কি থাকবে না, তাদের প্রপার্টি, সরি ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি থাকবে না। ওকে, এই দুইটা ক্লাসের কি থাকবে না, কোনো পার্সোনাল প্রপার্টি এবং কি থাকবে না, কোনো ফ্যামিলি থাকবে না। ওকে, বাট ফ্যামিলি থাকবে না মিনস কি, তারা কি বিয়ে করবে না বা তারা কি ম্যারেজ করবে না? অবভিয়াসলি ম্যারেজ করবে, বাট ম্যারেজের পরের থেকে তারা ওয়ান কাইন্ড অফ কমন ওয়াইফ অ্যান্ড কমন হাজব্যান্ড হবে, এবং তাদের দ্বারাই যে নতুন বর্ন বেবি যে জন্ম হবে তারাও একেবারে স্টেটের কাস্টাডিতে থাকবে, এবং তারা নো ওয়ান্স নো ইচ আদার, অর্থাৎ তার দ্বারা তাদের ছেলে মেয়েকে জানবে না, এবং ছেলে মেয়ে যে তার এক্স্যাক্টলি প্যারেন্টসকে এটাকে তারা জানবে না। অ্যাকচুয়ালি প্ল্যাটো কমিউনিজম থিওরি দুটা, একটা কমিউনিজম অফ প্রপার্টি, একটা হলো কমিউনিজম অফ ফ্যামিলি। অ্যাকচুয়ালি এই কমিউনিজম থিওরি অনলি ফর দ্য গার্জিয়ান ক্লাস। গার্জিয়ান ক্লাস কারা? ফিলোসোফার, কিং। গার্জিয়ান ক্লাস কারা? সোলজার। ওকে, এই তাদের জন্য মেনলি এই কমিউনিজম থিওরি, অর্থাৎ এই দুইটা ক্লাসের কি থাকবে না, প্রপার্টি থাকবে না এবং ফ্যামিলি থাকবে না। কেন অ্যাকচুয়ালি তিনি বলেছেন এই দুইটা ক্লাসের প্রপার্টি থাকবে না, ফ্যামিলি থাকবে না? বিকজ প্ল্যাটো থট দ্যাট এই দুইটা ক্লাসের যদি প্রপার্টি এবং ফ্যামিলি থাকে তারা কারাপ্টেড হয়ে যাবে, বিকজ সোসাইটির মধ্যে দিস টু সেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Philosopher, king and soldier, both are very much important part of the society. So if they have the property and family, then they will become the corrupted maybe, because family এগুলা থাকার কারণে তারা মেবি কারাপ্টেড হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যাটো। সো রিজন ইজ দ্যাট তাদের কাছে কী থাকবে না, প্রপার্টি থাকবে না এবং কি ফ্যামিলি থাকবে না। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ কোয়েশ্চেন নাম্বার 22। দেন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 23। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে, আমরা দেখি জাস্ট এ মিনিট। দেখুন, আমরা জানি যে প্ল্যাটো এরিস্টটলের শিষ্য, এম রাইট? সরি, এক্সট্রিমলি সরি, এরিস্টটলের গুরু। এরিস্টটলের গুরুকে প্ল্যাটো হলো কি এরিস্টটলের গুরু মানে আপনার বলতে গেলে এরিস্টটল, সরি প্ল্যাটো ইজ দ্য গুরু অফ এরিস্টটল। সো এরিস্টটল প্ল্যাটোর, দ্যাট মিনস প্ল্যাটো এরিস্টটলের গুরু হওয়ার সত্ত্বেও এরিস্টটল কিন্তু প্ল্যাটোর অনেক কনসেপ্টকে কিন্তু ক্রিটিসাইজ করেছে। যে প্ল্যাটোর শিষ্য হলো কি, প্ল্যাটোর শিষ্য হলো এরিস্টটল, রাইট? প্ল্যাটোর শিষ্য হলো এরিস্টটল, বাট এরিস্টটল কিন্তু শিষ্য হওয়ার পরও কিন্তু প্ল্যাটোর অনেক কনসেপ্টকে ক্রিটিসিজম করেছে। সো যতগুলো কনসেপ্টকে তিনি ক্রিটিসিজম করেছে প্ল্যাটোর, দ্যাট মিনস এরিস্টটল ক্রিটিসাইজ দ্য ভেরিয়াস কনসেপ্ট প্রডিউস অর গিভেন বাই দ্য প্ল্যাটো। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া বা কনসেপ্ট যেটা প্ল্যাটো দিয়েছেন, দ্যাট ওয়াজ দ্য কমিউনিজম। এই কমিউনিজমটাকে এরিস্টটল কী করেছে, এরিস্টটল ক্রিটিসাইজ দ্য প্ল্যাটোস কমিউনিজম বিকজ তিনি ক্রিটিসাইজ করেছেন। এখন আপনার কোয়েশ্চেন হলো, প্ল্যাটোর কমিউনিজম কনসেপ্টটাকে ওয়াই ইট ওয়াজ ক্রিটিসাইজড বাই দ্য এরিস্টটল? সো কেন এরিস্টটল এটাকে ক্রিটিসিজম করেছে? ইট ওয়াজ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড ডিস্ট্রয় দ্য অ্যাফেকশন, এটা অপ্রয়োগযোগ্য এবং স্নেহ ধ্বংস করে। দেন এটি দাস প্রথা সমর্থন করে, it ignore the justice and it reduce the sovereignty. Right answer is impractical and destroy the affection. So this is the right answer. অর্থাৎ প্ল্যাটো বলেছেন এই যে কমিউনিজম থিওরি, কমিউনিজম অফ ওয়াইফ অ্যান্ড কমিউনিজম অফ প্রপার্টি, কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইফ বা ফ্যামিলি, ওকে ফ্যামিলি, এই দুইটা কমিউনিজমের কথা বলেছেন। যেটা বলেছেন এই দুইটা ক্লাসের কাছে এই দুইটা জিনিস থাকবে না পার্মানেন্টলি। দুইটা ক্লাস কি, অর্থাৎ গার্জিয়ান ক্লাস কারা, ফিলোসোফার, কিং অ্যান্ড গার্জিয়ান ক্লাস কারা, দেন সোলজার। এই দুইটা ক্লাসের কাছে এই দুইটা জিনিস থাকবে না, ফাইন। কিন্তু এই জিনিসটাকে
এরিস্টটল ক্রিটিসাইজ করেছেন এবং ক্রিটিসাইজ করে এরিস্টটল বলেছেন এটা অ্যাকচুয়ালি ইমপ্র্যাকটিক্যাল, বিকজ যে প্রপার্টি ফ্যামিলি একটা মানুষের কাছে তার মোটিভেশনের জায়গা, একটা একটা কিংয়ের জন্য তার ফ্যামিলি একটা মোটিভেশনের প্লেস। সো এটাকে কিভাবে আমরা বলতে পারি ইট ইজ ইম্পর্টেন্ট, এটার কোনো ইট হ্যাজ নো ইম্পর্টেন্ট। সো এরিস্টটল এটাকে ক্রিটিসাইজ করেছেন প্ল্যাটোর এই কনসেপ্টটাকে। তিনি বলেছেন নো, দ্য ফ্যামিলি প্রপার্টি দিস অল আর দ্য সোর্স অফ মোটিভেশন ফর ওয়ান কিং অর সোলজার, সো উই কান্ট অ্যাভয়েড ইট। ওকে, সো রাইট আনসার ইজ এ। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 24 দিকে দেখি। 24 নম্বর কোয়েশ্চেন কী বলছে, অগাস্টাইনস থিওরি জাস্টিফাইড দ্য পলিটিক্যাল অথরিটি মেনলি, অর্থাৎ অগাস্টাইনের তত্ত্ব রাজনৈতিক কর্তৃত্বকে ন্যায্যতা দিয়েছেন মূলত, অর্থাৎ তার যে অগাস্টাইন থিওরি জাস্টিফাইড পলিটিক্যাল অথরিটি মেনলি, বিকজ পলিটিক্যাল অথরিটিকে তিনি কেন দরকার বা কেন বলেছেন, বিকজ maintain the peace against the human sin and protect private property and support the church wealth and expand Roman Empire. রাইট অ্যান্সার মানুষের পাপের বিরুদ্ধে শান্তি বজায় রাখে। অবভিয়াসলি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি বললেন যে অ্যাকর্ডিং টু অগাস্টাইন তিনি বলছেন কি, হিউম্যান নেচার ইজ নট গুড। হিউম্যান নেচার কি বলছেন তিনি, হিউম্যান ইজ সিন, অর্থাৎ পাপ। ইভেন হিউম্যান নেচার ইজ সেলফিশ। তিনি আরও একটা কথা বলছেন, হিউম্যান নেচার ইজ সেলফিশ। সো এই যে জিনিসগুলোর জন্য, যে সিন অ্যান্ড সেলফিশ, এই জিনিসগুলোর জন্য আমাদের কি একটা পলিটিক্যাল অথরিটির দরকার যেটা পিস অ্যাগেনস্ট দ্য হিউম্যান সিন, এইগুলোর অ্যাগেনস্টে পিস মেনটেন করবে। ওকে, 25 নম্বর কোয়েশ্চেন। দেন আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে। 25 নম্বর কোয়েশ্চেন কী বলছে, ম্যাকিয়াভেলিস পলিটিক্যাল রিয়েলিজম ইম্পেসাইজ। আমরা জানি ম্যাকিয়াভেলি হি ওয়াজ ওয়ান কাইন্ড অফ ফাদার অফ মডার্ন পলিটিক্যাল থিওরি অ্যান্ড হিজ আইডিয়া, মেনলি তার যে আইডিয়াটা, এটা ওয়ান কাইন্ড অফ রিয়েলিজমের জন্ম দেয়, আর এটাকে আমরা অনেক সময় ম্যাকিয়াভেলিকে ফাদার অফ রিয়েলিজমও বলি। ওকে, দেখুন, হোয়াট পলিটিক্স ought to be and what politics really is and morality in politics and international cooperation. সো ম্যাকিয়াভেলি পলিটিক্যাল রিয়েলিজম মেনলি কিসের উপর ফোকাস করে? দেখুন, কোনো একটা রিয়েলিস্ট থিঙ্কার বা রিয়েলিজম সবসময় ফোকাস করে হোয়াট ইজের উপরে। সো রাইট অ্যান্সার ইজ বি, হোয়াট ইজের উপরে ফোকাস করবে। আর হোয়াট পলিটিক্স ought to be, এটা কে ফোকাস করবে? আইডিয়ালিস্ট, দেন নর্মেটিভিস্ট কইতে পারেন আপনার, নর্মেটিভ থিঙ্কাররা, তারা ফোকাস করে হোয়াট ought to be, হোয়াট শুড বি এর উপর, ঠিক আছে। বাট এক রিয়েলিস্ট পার্সপেক্টিভে, রিয়েলিজমের পার্সপেক্টিভে দে আর অলওয়েজ ফোকাস অন হোয়াট ইজ। ওকে, সো ম্যাকিয়াভেলি সবসময় কিসের উপর ফোকাস করবে? বিকজ হি ওয়াজ আ রিয়েলিস্ট থিঙ্কার। সো হোয়াট ইজ হোয়াট পলিটিক্স রিয়েলি ইজ। ওকে, সো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, 25 নম্বর কোয়েশ্চেন। ওকে, বিকজ হি ওয়াজ দ্য রিয়েলিস্ট থিঙ্কার। এবং ম্যাকিয়াভেলির থেকে ইম্পর্টেন্ট বুক প্রিন্স ডিসকোর্স, হিজ আইডিয়া অফ মোরালিটি, দেন ডুয়েল মোরালিটির কথা তিনি বলেছেন, এবং তার মেন আইডিয়া যদি বলি আমরা হিউম্যান নেচারকে তিনি ন্যাস্টি, ব্রুট, সেলফিশ বলেছেন। এবং আমরা যদি দেখি দেন আরও ইম্পর্টেন্ট থিওরি যদি বলি, দ্য ডিউটিস অফ কিংয়ের অ্যাকচুয়ালি কী ডিউটি হবে, দিস অল আর দ্য হিজ ইম্পর্টেন্ট বুক। হ্যাঁ, দেন যে বইগুলোর কথা বললাম, দিস অল আর দ্য ইম্পর্টেন্ট বুক, যে জিনিসগুলো আপনাদের ভালোভাবে জানতে হবে। ওকে, দেন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 26. Bodin sovereignty is distinct because it is, অর্থাৎ বদিনের সার্বভৌমত্ব ভিন্ন কারণ এটি অ্যাবসলিউটলি অ্যান্ড পারপিচুয়াল, পরম এবং চিরস্থায়ী। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ অ্যাবসলিউটলি সুভারেনিটির কথা বলেছি। সুভারেনিটি মিনস কি? সুপ্রিম পাওয়ার, ইউ ক্যান সে দ্যাট সুপ্রিম পাওয়ার। তো বদিন যে সুপ্রিম পাওয়ার কথা বলেছেন সেটা হল কি অ্যাবসলিউট অ্যান্ড পারপেচুয়াল, অর্থাৎ চিরস্থায়ী। ইভেন যদি বলি পপুলার সুপারনিটির কথা কে বলেছেন? রুশু বলেছেন। ওকে, রুশু তিনি পপুলার সুপারনিটির কথা বলেছেন। ওকে, সো এখানে রাইট অ্যান্সার কি? বদিন ইজ দ্য রাইট অ্যান্সার। বদিন, দ্যাট মিনস বদিন বলেছেন যে অ্যাবসলিউট হবো, এই যে সুপারনিটি কী হবে? সুপারনিটি ইজ অ্যাবসলিউট অ্যান্ড পারপেচুয়াল। ওকে, পারপেচুয়াল, ফাইন। দেন 27 নম্বর কোয়েশ্চেন যদি বলি, হবস কনসিডার কনভিনেন্ট অ্যাজ ভ্যালিড অনলি ইফ, অর্থাৎ হবস চুক্তিকে বৈধ মনে করেছিলেন যদি ইট ইনফোর্স বাই আ সুভারেন পাওয়ার, অর্থাৎ
এই যে হবসের যদি আমরা সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি যদি দেখি, তিনি যে বলেছেন দ্য কনসিডার কনভিনেন্ট, দ্যাট মিনস কনভিনেন্ট মানে সোশ্যাল কন্ট্যাক্ট অ্যাজ ভ্যালিড, অর্থাৎ এই যে সোশ্যাল কন্ট্যাক্টটা তখনই ভ্যালিড হবে যখন সেটা ইট ইজ ইনফোর্স বাই এ সুভারেন পাওয়ার, অর্থাৎ যে হবসেরও কিন্তু তিনি অ্যাবসলিউট সুভারেনিটির কথা বলেছেন, অর্থাৎ যে সোশ্যাল কন্ট্যাক্ট হবে, সোশ্যাল কন্ট্যাক্ট, সরি জাস্ট এ মিনিট, সোশ্যাল কন্ট্যাক্টটা হবে, এই সোশ্যাল কন্ট্যাক্টটা হবে কি, যে হিউম্যান মানুষদের মধ্যে এবং মানুষদের মধ্যে, দ্যাট মিনস পিপলসরা মানুষরা একটা সোশ্যাল কন্ট্যাক্ট করে, সে সুপ্রিম পাওয়ারটা কার হাতে দেবে, কিংয়ের হাতে তুলে দেবে। কার হাতে তুলে দেবে, একটা সুপ্রিম পাওয়ার হাতে তুলে দেবে। ঠিক, এটা কী হতে পারে, কিং হতে পারে, যে আলটিমেটলি তাদেরকে কী করবে, প্রোটেক্ট করবে। ঠিক, সো একবার যখন মানুষরা তার যে ক্ষমতাগুলো কিংয়ের হাতে তুলে দেবে, তখন কিংয়ের এগেনস্টে রেজিস্ট করার, দ্যাট মিনস বিপ্লব করার বা কিংয়ের এগেনস্টে যাওয়া তাদের পক্ষে আর পসিবল না। ঠিক, সো তিনি বলেছেন যে সোশ্যাল কন্ট্যাক্ট, হি কনসিডার সোশ্যাল কন্ট্যাক্ট অ্যাজ ভ্যালিড অনলি, কোথায় সোশ্যাল কন্ট্যাক্ট শুধুমাত্র ভ্যালিড হবে অনলি যদি সেটা কোনো সুভারেন পাওয়ার দ্বারা ইনফোর্স হয় অ্যাজ দ্য রাইট অ্যান্সার। দেখুন এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন ইট ইজ সো মাচ কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন, এখানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন একেবারে আমি কম রেখেছি। রিজন ইজ দ্যাট উই নিড টু প্র্যাকটিস দ্য বোথ টাইপ অফ কোয়েশ্চেন, কনসেপচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাকচুয়াল, বিকজ ইন আওয়ার state যে trend, previous trend we saw there have both type of question. Yes, we know that there have lot of question only based on the like statement wise, but maybe in this upcoming exam they will ask most of the question on conceptual base, because now competition is so much high, people are so much ready to attempt the exam, and examiner also know about that. Okay, so now when you are preparing for this exam you need to prepare in a very broad sense. আপনি যখনই এটার সম্পর্কে প্রিপারেশন করছেন, সো আপনাকে বিশেষ কিছু জিনিসের প্রতি ধ্যান রেখে প্রিপারেশন করতে হবে। ওয়ান ডাইমেনশন প্রিপারেশন ইট ইজ নট রিয়েলি ওয়ার্ক। আপনি শুধুমাত্র কিছু কোয়েশ্চেন পরে চলে গেলেন, শুধুমাত্র আপনি উইদাউট কনসেপচুয়াল ক্লিয়ারিটি ইউ আর অ্যাটেম্প দ্য এক্সাম, আই থিঙ্ক মেবি ইউ উইল ক্লিয়ার দ্য এক্সাম, বাট ইট ইজ নট আলটিমেটলি ওয়ার্ক ইন এ প্রপার সেন্স। ওকে, আপনাকে কনসেপচুয়াল অ্যান্ড ফ্যাকচুয়াল ইন বোথ সেন্স ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ, সিম্পলি আমি বলতে চাই। ঠিক আছে, সো এখানে যে কোয়েশ্চেনগুলো আমরা মেনশন করেছি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন বেসড অন দ্য কনসেপচুয়াল ক্লিয়ারিটি। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার, আই থিঙ্ক এটা বুঝলেন যে তখনই সেটা ভ্যালিড হবে যখন এটা সুপ্রিম অথরিটির দ্বারা ইনফোর্স হবে। সুপ্রিম অথরিটি মিনস কি, হবসের সোশ্যাল কন্ট্যাক্ট আপনারা যদি দেখেন একটাই সোশ্যাল কন্ট্যাক্ট হয়েছে, যেটা কার মধ্যে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে। ওকে, দ্যাট মিনস পিপলের মধ্যে হয়েছে, পিপল সব তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট করে, সব পাওয়ার একটা সুপ্রিম অথরিটির হাতে দিয়েছে, যেটাকে কিংও বলতে পারেন, সুপ্রিম অথরিটি যেই হোক তার হাতে সব ক্ষমতা দিয়েছেন। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 28 লকস থেকে। ওকে, লকস রাইট টু রিভল্ট অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট ইট জাস্টিফাই ইফ, দেখুন কত কনসেপচুয়াল কোয়েশ্চেন। এখানে বলছে হবসের যে সোশ্যাল কন্ট্যাক্ট এটা ভ্যালিড কোন সময় হবে, যখন সেটা কোনো একটা সুপ্রিম অথরিটির দ্বারাই ইনফোর্স হবে, কারণ সুপ্রিম অথরিটির হাতে আমরা সব ক্ষমতা দিয়ে দিয়েছি এবং উই কান্ট রেসিস্ট অ্যাগেন্স্ট হিম অর হার অর লাইক অ্যাগেন্স্ট দিস অথরিটি। বাট আমরা যদি লকের সোশ্যাল কন্ট্যাক্ট যদি দেখি, এটা টোটালি ডিফারেন্ট ফ্রম হবস। রিজন ইজ দ্যাট এখানে লকের সোশ্যাল কন্ট্যাক্টের ক্ষেত্রে দুইটা কন্ট্যাক্ট হয়েছে, একটা তো মানুষের মধ্যে হয়েছে, পিপলের মধ্যে, আরেকটা হয়েছে পিপল বিটুইন অথরিটি। ওকে, সরি জাস্ট এ মিনিট, অথরিটি যার হাতে ক্ষমতাটা দেবো, যেটাকে স্টেট বলছে, স্টেট তৈরি করবো, স্টেট, হ্যাঁ হবস লক বলেছেন স্টেটের হাতেই ক্ষমতাটা দেওয়া হবে। ঠিক, সো একটা তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট হয়েছে, ইভেন এই মানুষ এবং এই যে স্টেট বা ফাইনাল অথরিটি তাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, এবং এই যে পিপলের সাথে যখন এই ফাইনাল অথরিটি বা স্টেটের যখন কন্ট্যাক্ট হচ্ছিল, সেখানে এগ্রিমেন্ট ছিল যদি স্টেট ইজ নট অ্যাবল টু কন্ট্রোল দেয়ার রিকোয়ারমেন্ট, যে মানুষের যেসব রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যেই উদ্দেশ্যে স্টেটকে, আমরা এই কোয়েশ্চেনটার আনসার আমি নেক্সটে আপনারা পেয়ে যাবেন, যে
উদ্দেশ্য কী ছিল? অ্যাকর্ডিং টু লক স্টেটকে তৈরি করার মেইন এইম আসলো টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল রাইটস লাইক টু লিবার্টি, প্রপার্টি, দেন লাইফ। এই তিনটে জিনিসকে প্রোটেক্ট করার জন্য তারা মানুষের মধ্যে প্রথম কন্ট্যাক্ট করলো, তারপরে মানুষের সাথে এই যে একটা অথরিটি বা স্টেটের সাথে কন্ট্যাক্ট করলো, স্টেটকে নির্মাণ করলো। কেন নির্মাণ করলো? অনলি প্রোটেক্ট দ্য থ্রি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস। বিকজ আমরা দেখেছি যে লক ইজ দ্য ফাদার অফ লিবারেলিজম কিন্তু স্টেটের কথা তারা বলে, বাট স্টেটকে একেবারে লিমিটেড পাওয়ারের কথা তারা বলে। অর্থাৎ স্টেট একবারে দ্যাট মিনস প্লেয়িং দ্য রোল লাইক এ মিনিমাল স্টেট, একদম ন্যূনতম স্টেটের রোল প্লে করবে। অর্থাৎ শুধুমাত্র স্টেটকে তৈরি করা হয়েছে অ্যাকর্ডিং টু লক টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল রাইট টু লিবার্টি, প্রপার্টি অ্যান্ড লাইফ। সো এবার যে সেকেন্ড কন্ট্যাক্টটা, প্রথম কন্ট্যাক্টটা মানুষের মধ্যে হয়েছে, এই যে সেকেন্ড কন্ট্যাক্ট হলো মানুষ বিটুইন পিপল অ্যান্ড স্টেট, অর্থাৎ অথরিটি। সো এই কন্ট্যাক্টটা যখন হয় তখন মেনশন করা হয় যদি স্টেট ইজ নট অ্যাবল টু মেনটেন অর লাইক প্রপারলি রান দ্য অর মেনটেন অর প্রোটেক্ট দ্য লাইফ, লিবার্টি, প্রপার্টি, তাহলে যদি ফেল হয় এই যে লাইফ, লিবার্টি, প্রপার্টিগুলো প্রোটেক্ট করতে, তাহলে স্টেটের এগেনস্টে রেসিস্ট করার মানে বিপ্লব করার মানুষের অধিকার থাকবে। এবং মানুষ যদি চায় এই অথরিটিকে তারা চেঞ্জ করে নতুন একটা অথরিটিকে বসাতে পারে, যদি স্টেট ফেল হয় টু প্রোটেক্ট দেয়ার ন্যাচারাল রাইট। ওকে, আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পারলেন। সো ওই কনসেপ্টের উপর বেস্ড করে আমরা এবার এই জিনিসগুলো সলভ করার দিকে ধ্যান দিচ্ছি। ওকে, জাস্ট আমি আমরা এগুলোকে সলভ করার দিকে ধ্যান দিচ্ছি। দেখুন, লক রাইট টু রিভল্ট অ্যাগেনস্ট গভর্নমেন্ট ইজ জাস্টিফাই। কখন গভর্নমেন্টের এগেনস্টে রিভল্ট করাটা জাস্টিফাই হবে? অবভিয়াসলি গভর্নমেন্ট ভায়োলেট দ্য ন্যাচারাল রাইট অ্যান্সার কী হবে? যখন গভর্নমেন্ট মানুষের যে উদ্দেশ্য ন্যাচারাল রাইটকে প্রোটেক্ট করার, প্রপার্টি, লিবার্টি, লাইফ, এই তিনটা জিনিসকে প্রোটেক্ট করার জন্যই তো স্টেটের নির্মাণ করেছেন লক। যখন এই তিনটা জিনিস প্রোটেক্ট করতে স্টেট ফেল হবে, দেন তখন স্টেটের এগেনস্টে রিভল্ট করার কী আছে? অধিকার আছে। স্টেট বলতে গভর্নমেন্টের কথা বা স্টেটের এগেনস্টে রিভল্ট করার রাইট আছে। তখন কখন জাস্টিফাই হবে? রাইট অ্যান্সার ইজ এ, গভর্নমেন্ট ভায়োলেট ন্যাচারাল রাইট, সরকারের প্রাকৃতিক অধিকার লঙ্ঘন করে। যখন করবে তখন এটাকে রেজিস্ট করার অধিকার মানুষের কাছে আছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 29 যদি দেখি, 29 নাম্বার কোয়েশ্চেন কী বলছে? রুশুস কনসেপ্ট অফ সুবারনিটি ডিফারেন্ট ফ্রম হবস বিকজ ইট ইজ। দেখুন, আমরা আমি একটু আগে একটা কোয়েশ্চেনে বলেছি রুশুর সুবারনিটিকে আমরা পপুলার সুবারনিটি বলি, আর হবসের যে সুবারনিটির কনসেপ্ট কথা বলেছেন তিনি অ্যাবসোলিউট সুবারনিটির কথা বলেছেন। ওকে, সো এবার দেখুন যে আমরা যদি রুশুর কনসেপ্ট অফ সুবারনিটির কথা যদি বলি, এখানে কী হবে? ডেলিগেটেড টু মোনার্ক একবারে হবে না, বেসড অন ফেয়ার না, দেন সাপোর্টেড বাই দ্য ডিভাইন না, ইনলাইনেবল অ্যান্ড ইনডিভিজিবল। ওকে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। অগ্রহণযোগ্য এবং অবিভাজ্য। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বিকজ এই যে সুবারনিটি, এখানে এই যে সুবারনিটি আলটিমেটলি অ্যাকর্ডিং টু রুশু এই সুবারনিটি পাওয়ার কার হাতে? পিপলের হাতে। বাট অ্যাকর্ডিং টু হবসের সুবারনিটি যদি বলি, এটা কার হাতে? কিংয়ের হাতে। ওকে, ফাইন। সেখানে পিপলের হাতে কি? সব পাওয়ার, অবিভাজ্য মানুষের হাতে ক্ষমতাটা। ঠিক আছে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার ব্যান্থামের কোয়েশ্চেন। আমরা জানি ব্যান্থাম ইজ দ্য ফাদার অফ ইউটিলিটারিজম। কোয়েশ্চেন নাম্বার 30 দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 30 কী বলছে আমরা দেখি। ব্যান্থাম অপোজড ন্যাচারাল রাইট বিকজ হি বিলিভ দে আর। অর্থাৎ যদি দেখি আমরা ন্যাচারাল রাইট টু লিবার্টি, প্রপার্টি অ্যান্ড লাইফ, এই তিনটা যে ন্যাচারাল রাইটস আছে এগুলোকে তিনি কি বলেছেন? দিস ইজ দ্য কোথায়? দ্যাট অপোজড মানে কি? তিনি এটাকে সমর্থন করেননি। রিজন ইজ দ্যাট ডেঞ্জারাস ফ্র্যাকশন। রাইট অ্যান্সার ডেঞ্জারাস ফ্র্যাকশন। বাট কোথাও কোথাও অপশনও থাকতে পারে, কারণ যে ন্যাচারাল রাইটকে ব্যান্থাম ননসেন্স বলেছেন। একটা কোয়েশ্চেন মনে রাখবেন, ননসেন্স। ওকে, কোয়েশ্চেন ডাইরেক্ট আসতে পারে ন্যাচারাল রাইটকে কে ননসেন্স বলেছেন? ননসেন্স কে বলেছেন? ব্যান্থাম। বাট এক্ষেত্রে কী হবে? ন্যাচারাল রাইট ইজ ডেঞ্জারাস ফ্র্যাকশন। ওকে, ডেঞ্জারাস ফ্র্যাকশন, বিপজ্জনক
কল্পনা। সো এই কারণে তিনি বলেছেন ন্যাচারাল রাইটকে ডেঞ্জারাস ফ্যাকশন। বাট কোথাও কোথাও এই অপশনটি না থেকে এটা থাকতে পারে ননসেন্স থাকতে পারে। কে বলেছেন ন্যাচারাল রাইটকে ননসেন্স? বেনথাম ন্যাচারাল রাইটকে ননসেন্স বলেছেন। বেনথামের মেন কনসেপ্ট কি? ইউটিলিটারিয়ানিজম। ভালো করে ইউটিলিটারিজম কনসেপ্টটা পড়বেন, এটার থেকে এক্সপেক্টেড কোয়েশ্চেন থাকবে। ওকে, এক্ষেত্রেও আনসার কি? ডেঞ্জারাস ফ্র্যাকশন। বাট কোথাও যদি এটা থাকে যে ননসেন্স, সেটাও কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, তিনি ননসেন্স বলেছেন ন্যাচারাল রাইটকে। ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার যদি 31 কোয়েশ্চেন নাম্বার যদি দেখি, মিল আর্গুড দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ অ্যাসেনশিয়াল বিকজ ইন্ডিভিজুয়ালিটি ইজ অ্যাসেনশিয়াল বিকজ ইট প্রমোটস দ্য প্রোগ্রেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি মিলের যে কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়ালিটি, লিবার্টি, এগুলো যদি আমরা পড়ি, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এটাকে এনশিওর দ্য সোশ্যাল ইউনিটি না, রাইট, স্ট্রেংথেনিং দ্য মোনার্কি কোনো সময় না, প্রিভেন্ট দ্য রেভলিউশন কোনো সময় না। দ্য রাইট অ্যান্সার ইজ ইট প্রমোট দ্য প্রোগ্রেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই কারণে ইন্ডিভিজুয়ালিটি ইম্পর্টেন্স। ওকে, দেন মিলের কনসেপ্ট আপনারা কী পড়বেন না পড়বেন আমি আগের প্রিভিয়াস একটা কোয়েশ্চেন আমি এক্সপ্লেন করেছি। হ্যাগেল লিঙ্ক ফ্রিডম উইথ, ফ্রিডমের সাথে হ্যাগেল কিসের লিঙ্ক করেছেন? ফ্রিডমের সাথে ওবিডিয়েন্স টু সুভারেন, রেশনাল উইল অফ দ্য স্টেট, রাষ্ট্রের যুক্তিসম্মত ইচ্ছা, এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ন্যাচারাল রাইট। সো ন্যাচারাল রাইট কোনো সব হবে না, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হবে না, আপনাদের মেনলি ওবিডিয়েন্স, সার্বভৌমত্বকে অনুগত, এবং দ্য রেশনাল উইল অফ দ্য স্টেট। এই দুইটা জিনিসের মধ্যে আপনাদের কনফিউশন লাগতে পারে, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি এই দুইটা জিনিসের মধ্যে। রাইট অ্যান্সার এখানে হবে আপনার রেশনাল উইল অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের যুক্তিসম্মত ইচ্ছা। তার রাষ্ট্রকে তিনি সুপ্রিম মনে করেন, ওই কনটেক্সটে তিনি হ্যাগেল ফ্রিডমটাকে রাষ্ট্রের ইচ্ছার সাথে তিনি যুক্ত করেছেন। কারণ হ্যাগেলের মতো ইন্ডিভিজুয়াল ইজ নট দ্য সুপ্রিম অর নট দ্য হায়েস্ট থিং, দ্য হায়েস্ট হলো স্টেটকে তিনি মার্চ অফ আর্থ বলেছেন, এবং স্টেটকে তিনি রেশনাল, স্টেটকে তিনি সুপ্রিম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এথিক্যাল তিনি বলেছেন। ওকে, দিস আর দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেটা তিনি স্টেটকে বলেছেন। সো এখানে রেশনাল উইল অফ দ্য স্টেটকে তিনি রেশনাল উইল অফ দ্য স্টেট, দিস দ্য রাইট অ্যান্সার। আপনার যদি হ্যাগেলের কনসেপ্টটা যদি বুঝে থাকেন, আই থিঙ্ক ইট ইজ নট ভেরি মাচ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য রাইট অ্যান্সার। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 33 নাম্বার কোয়েশ্চেন আমরা যদি দেখি, টি.এইচ. গ্রিন এমফেসাইজ দ্য রোল অফ দ্য স্টেট অ্যাজ, অর্থাৎ স্টেটকে তিনি কীভাবে দেখেছেন? আমি একটু বলেছি টি.এইচ. গ্রিন ইজ দ্য থিঙ্কার অফ মডার্ন লিবার্টি। সো একটা মডার্ন লিবার্টি একটা স্টেটকে কীভাবে দেখবে? পজিটিভ এনেবেলার অফ মোরাল ডেভেলপমেন্ট। একেবারে সিম্পল কনসেপচুয়াল কোয়েশ্চেন। আপনার যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আই থিঙ্ক ইট ইস নট ভেরি মাচ ডিফিকাল্ট টু রিচ দ্য রাইট অ্যান্সার। আপনার রাইট অ্যান্সার পর্যন্ত পৌঁছানো অত একটা ডিফিকাল্ট কাজ নয়, বিকজ নেগেটিভ কারা বলে? ক্লাসিক্যাল, ইকোনমিক রেগুলেটর না, কাস্টোডিয়ান অফ চার্চ না। আপনার রাইট অ্যান্সার কি? পজিটিভ এনেবেলার অফ মোরাল ডেভেলপমেন্ট। অবভিয়াসলি টি.এইচ. গ্রিন একটা পজিটিভ থিঙ্কার মিনস মডার্ন সাপোর্টার অফ মডার্ন লিবার্টি। সো মডার্ন লিবার্টি অলওয়েজ থিঙ্কিং স্টেট এজ এ পজিটিভ রোল অফ দ্য স্টেট। ওকে, তারা এজ এ পজিটিভলি তারা দেখে রোল অফ দ্য স্টেটকে। ঠিক আছে, দেন লাস্ট দুটা কোয়েশ্চেন, 34 number question, which thinker regarded democracy as will of all not the general will? Obviously রুশু ডেমোক্রেসিকে সবার উইল বলেছেন। ওকে, সো এই ক্ষেত্রে এক্সপ্লেন কী করবো, রুশুর থেকে আপনারা জেনারেল উইল কনসেপ্টগুলো ভালো করে পড়বেন। রুশুর সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি বইটা পড়বেন। রুশুর আরও কিছু ইম্পর্টেন্ট বুক আছে। রুশুর কনসেপ্ট আর কি আছে? রুশুর মেনলি সোশ্যাল কন্ট্যাক্ট কনসেপ্ট, আই মিন হিউম্যান নেচার মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি দেখি যে তিনজন থিঙ্কার, হবস, লক, রুশু, তিনজন কিন্তু ডিফারেন্ট ওয়েতে হিউম্যান নেচার আলোচনা করেছে, এবং স্টেট সোশ্যাল কন্ট্যাক্ট থিওরিটাকেও তিনি তিনজনে আলাদা ওয়েতে ডিসক্রাইব করেছেন। যেখানে হবসের যদি বলি ন্যাচারাল তিনি বলেছেন ব্যাড। ওকে, দেন লক বলেছেন গুড হিউম্যান নেচারকে, কিন্তু রুশু বলেছেন হিউম্যান নেচার কিন্তু ভালো ছিল একটা সময়, ইট ওয়াজ গুড, বাট উইথ দ্য টাইমিং অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, উইথ দ্য টাইমিং অফ ভেরিয়াস আদার থিং না, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এলো, দেন যখন আলাদা অপরচুনিটি এলো, দেন ইকোনমিক কনসেপ্ট এলো, তখন ধীরে ধীরে করে হিউম্যান নেচার কী হয়ে গেলো? ব্যাড হয়ে গেলো। ইনিশিয়াল টাইমে ভালো ছিল অ্যাকর্ডিং টু রুশু, বাট ধীরে ধীরে যখন মানুষের কাছে ইন্ডাস্ট্রিয়াল এলো এবং বিভিন্ন সুযোগ সুবিধা আসতে শুরু করলো, মানুষ আস্তে আস্তে হিউম্যান নেচার কারাপ্টেড হয়ে গেলো। ওকে, দেন আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন, এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, হু অ্যামং দিস লিঙ্কড ফ্রিডম উইথ সেলফ
রিয়েলাইজেশন অ্যান্ড মোরাল পারফেকশন। অবভিয়াসলি ফ্রিডমকে সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড মোরাল পারফেকশন হিসেবে কারা দেখে? অবভিয়াসলি একজন পজিটিভ থিঙ্কার, মডার্ন থিঙ্কার দেখবে। হেগেল আইডিয়ালিস্ট, ম্যাকিয়াভেলিকে আমরা রিয়েলিস্টে রাখতে পারি, জেএস মিলকে আপনি মডার্নে রাখতে পারেন। এবং অ্যাকচুয়ালি জেএস মিল না ট্রানজ্যাকশন পিরিয়ডের থিঙ্কার, যেখান থেকে নেগেটিভ ফ্রিডম থেকে পজিটিভের দিকে যে সময়টাতে যাচ্ছে, তিনি ওই মিডলের থিঙ্কার হলেন আপনার জেএস মিল। ওকে, যেখানে আপনার ক্লাসিক্যাল লিবারালিজম থেকে মডার্ন লিবারালিজমের দিকে শিফট হচ্ছে, ওই যে বিটুইন যে টাইম পিরিয়ডটা যেখান থেকে ক্লাসিক্যাল থেকে মডার্নে শিফট হচ্ছে, অর্থাৎ ইউ ক্যান সে দ্যাট নেগেটিভ থেকে পজিটিভে শিফট হচ্ছে, ওই সময় থিঙ্কার হলেন আপনার জেএস মিল। বাট এখানে রাইট আনসার হলো আপনার টিএইচ গ্রিন। টিএইচ গ্রিন ইজ দ্য রাইট আনসার। ওকে, টিএইচ গ্রিন ইজ দ্য রাইট আনসার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। 35 কোয়েশ্চেন পর্যন্ত আমরা কভার করে নিলাম। এর আগে একটি ভিডিওতে 15 কোয়েশ্চেন করলাম, আজকে আমরা 20 কোয়েশ্চেন করে নিলাম। আই থিঙ্ক ইটস ভেরি মাচ important question, and these all are the question based on conceptual clarity. Okay, so I hope we will continue this type of session. আমরা এই ধরনের সেশনগুলো কন্টিনিউ করবো, অ্যাজ ওয়েল এজ প্রিভিয়াস ইয়ারের আরও 300 কোয়েশ্চেন রয়ে গেছে। উই উইল অলসো কন্টিনিউ দিস সিরিজ অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড আপনাদের কাছে এক্সপেকটেশন যে আপনারা ভালোভাবে এক্সপ্লেনেশনগুলো শুনবেন, অ্যাজ ওয়েল এজ ভালোভাবে আপনারা অ্যাটেম্প্ট করবেন কোয়েশ্চেনগুলো। আই থিঙ্ক ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, ইভেন আরেকটা ইনফরমেশন, যদি আপনারা যদি 1000 কোয়েশ্চেনের যদি সিরিজটা যদি চান, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আই থিঙ্ক ইট উইল বি মোর হেল্পফুল ইন ইউর প্রিপারেশন জার্নি। ওকে, সো আমরা নেক্সট ডে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা কন্টিনিউ করবো। সো আই থিঙ্ক ফর দিস সেশন থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর মধ্যে আবার দেখা হবে।